সম্মানিত অতিথি, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত মেহমানবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের সম্মানিত দুইজন মুরব্বী আমার ডান এবং বায়ে বসা, তাদের দুজনকেই আমি অনেক আগে থেকে চিনি এবং আমি তাদেরকে অনেক শ্রদ্ধাও করি। আশা করি তারা দুজন বিষয়টি জানেন এবং অনুভব করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা গোটা পিরোজপুর এলাকার বিভিন্ন প্রান্তে যাচ্ছি, গিয়ে মানুষকে যে কথাটি বলার চেষ্টা করছি আপনাদের সামনে আজকে আমি সেই কথাটি বলতে চাই। সেই কথাটি একটি ছোট্ট কথা, কিন্তু অনেক দামি কথা। সেটা এই যে আমরা বাংলাদেশটাকে এবার পরিবর্তন করতে চাই। কি পরিবর্তন করতে চাই? ক্ষমতার চেয়ার পরিবর্তন করতে চাই না, নিজের ভাগ্যের উন্নয়ন করতে চাই না। আমরা চাই 1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যারা এই দেশটাকে স্বাধীন করার জন্য তাদের রক্ত, তাদের জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? সেটি ছিল পশ্চিম পাকিস্তানিদের বর্বর হায়নাদের সেই অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন থেকে বাংলার মানুষকে মুক্তি করা। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই দেশের মানুষ বিনা ট্রেনিংয়ে, বিনা অস্ত্রে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আল্লাহ তাআলার দয়া ছিল। আল্লাহর দয়ায় মাত্র 9 মাসে একটি পরাশক্তিকে পরাজিত করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। একইভাবে 2024 সালের 5ই আগস্ট ওই একই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আবার বাংলাদেশের দামাল ছেলেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। লক্ষ্য উদ্দেশ্য 71-এ যা ছিল, লক্ষ্য উদ্দেশ্য 24-এ তাই ছিল। সেই যে লক্ষ্য এবং উদ্দেশ্য, বাংলাদেশকে একটি শোষণ বৈষম্যহীন, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী, একটি ইনসাফপূর্ণ কল্যাণময় রাষ্ট্র গঠনের যে স্বপ্ন, ওই স্বপ্নের কথাই আজকে আমি আপনাদের সামনে বলতে চাই। আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশটাকে সেই স্বপ্নে পরিবর্তন করতে চাই। বর্তমান বাংলাদেশে যা হচ্ছে, গণতন্ত্রের নামে আসলে স্বৈরতন্ত্র, মানুষের খেদমতের নামে আসলে চাঁদাবাজ, মানুষকে উপকার করার নামে মূলত আমার সম্পত্তি দখল। এই অবস্থা থেকে বের হয়ে এসে আমরা বাংলাদেশের মানুষকে সত্যিকারের সুখ এবং শান্তি এবং যে স্বপ্ন বুকে লালন করে দেশের মানুষ এখনো বেঁচে আছে, যে স্বপ্ন এখনো বাংলাদেশের মানুষেরা বুকে ধারণ করে কষ্ট পাচ্ছে, সেই স্বপ্নটার বাস্তবায়ন চাই। আমরা বাংলাদেশকে এভাবে পরিবর্তন করতে চাই। আমরা বিগত 54 বছরে আমাদের নিজেদের এবং দেশের ভাগ্য উন্নয়নের জন্য আমরা বারবার বিভিন্ন দল, বিভিন্ন নেতা, বিভিন্ন মার্কাকে বাছাই করে নিয়েছিলাম। কিন্তু অপ্রিয় হলো সত্য যে সেই সমস্ত দল এবং মার্কার লোকেরা আমাদের কাছ থেকে ভোট নিয়েছেন ঠিকই, আমাদের উন্নয়নের জন্য কোনো কাজ তারা করেন না। আমার সারা বাংলাদেশকে যদি আমি একদিকে রেখে, যেহেতু আমরা পিরোজপুরের মানুষ, এই পিরোজপুরের কথাই যদি শুধু বলি, তাহলে দেখবেন এই পিরোজপুরের উন্নয়নেও গত 54 বছরে 2-1 মানুষ ছাড়া অন্য কোনো এমপি বা মন্ত্রী কিচ্ছু করেনি। যদি বলতে বলি তাহলে বলবো, এই পিরোজপুরের বাস স্ট্যান্ড, এই পিরোজপুরের শিল্পকলা একাডেমি, এই পিরোজপুরের যুব উন্নয়ন একাডেমি, এই পিরোজপুরের নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, এই পিরোজপুরের হাসপাতাল, এই পিরোজপুরের শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, এই পিরোজপুরের রাস্তাঘাট, যা কিছু দেখেন তার 90% আল্লামা সাঈদীর হাতে গড়া। ওনার করে যাওয়ার পরে এই এলাকার অন্য যারা আমাদেরকে অনেক উন্নয়নের স্বপ্ন দেখিয়ে আমাদের থেকে ভোট দিয়েছেন,
তারা শুধু কিছু কিছু রাস্তায় আল্লামা সাঈদীর বানানোর কিছু রাস্তায় কিছু পিচ ফেলেছেন, কিছু কার্পেটিং বা মেরামত করেছেন, নতুন করে তারা কিছুই করেননি। এই যে আমার সম্মান পরিবহক স্মরণ করে দিয়েছেন, এই যে সিরামকাঠি সড়ক, পিরোজপুর সিরামকাঠি সড়ক, এই সড়কটিও আল্লামা সাঈদীর করা। সম্মানিত ভাইরা, আমরা রাজনীতি করি, বাংলাদেশের রাজনৈতিক যে কালচার আমরা দেখতে পাই, ম্যাক্সিমাম রাজনৈতিক দলের ম্যাক্সিমাম নেতারা মানুষকে আশ্বাস দেন, কিন্তু সেই আশ্বাস পূরণের কোনো চেষ্টা তাদের মধ্যে খেয়াল করতে দেখি না। তাদের রাজনীতির বেশিরভাগ রাজনীতির মধ্যে বিষ মিশ্রিত, সমালোচনায় ভরপুর থাকে, ব্যক্তিগতভাবে আক্রমণ থাকে, একটি দল আরেকটি দলকে অপদস্থ করা, হেয় করার জন্য ব্যস্ত থাকে, যে কারণে এখনো যে অপবাদ যে ট্যাগিং এর রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে, বাংলাদেশে সেই রাজাকার ট্যাগিং এখনো আমরা দেখতে পাই। যারা এই প্রজন্মের, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে যে সমস্ত ছেলেরা বিজয়ী হয়েছে কিংবা অংশগ্রহণ করেছে কিংবা ভোটদান করেছে, তাদের বয়স কত? সর্বোচ্চ 28 তো হবেই না, আরো কম, 22, 23, 24 হতে পারে, সর্বোচ্চ হলে 25 হতে পারে। এই 25 বা 24 বা 22 বছরের ছেলেদেরকেও কেউ কেউ তাদের নির্বাচনে বিজয়ের কারণেও তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে। এটা হলো দুঃখজনক। এই ট্যাগিং এর রাজনীতি, এই অপপ্রচারের রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি যতদিন বন্ধ না হবে ততদিন এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। আমরাও রাজনীতি করি, আমরা মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা ভালোবাসার রাজনীতি করি, আমরা সম্প্রীতির রাজনীতি করি, আমরা সৌহার্দ্যের রাজনীতি করি। প্রমাণ চান? প্রমাণ স্বরূপ দেখাতে পারি। আমার শহীদ পিতা আল্লামা সাঈদীকে তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় 13 বছর কারাগারে কষ্টে রেখেছে ওই জালিম সরকার। আর এই এলাকারই কিছু মানুষের সাক্ষীর বিনিময়ে তাকে ফাঁসির রায়ও প্রথমে দিয়েছে, পরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। যারা সাক্ষী দিয়েছিল তারা কোথায় থাকে? ফরিদপুর না মাদারীপুর? কোথায় থাকে? আমি কই থাকি? তারা আমার চোখের সামনে আছে না নাই? কিন্তু আল্লাহ সাক্ষী, আব্বার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আব্বাকে যারা জেলে ঢুকিয়েছে, আব্বাকে যারা ফাঁসির আসামি বানিয়েছে, এইরকম একটি লোকের দিকেও আমি বাঁকা চোখে তাকাই নেই। লোককে আমি ফুলের টাকা পর্যন্ত দেই নাই। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমার উপজেলাতেই 14 জন সাক্ষী ছিল। একজন সাক্ষী বলতে পারবে না যে আমি কাউকে সামান্যতম অপমান বা অপদস্থমূলক কোনো কথা বলেছি। 5ই আগস্টের পর ইচ্ছে করলে প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে আমি মামলা দিতে পারতাম, কিন্তু কেউ বলতে পারবে না কোনো একজন সাক্ষী অথবা অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কোনো মামলা করেছি। কারণ আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। যিনি এই কর্ম করেছেন, যে মিথ্যা সাক্ষী দিয়ে আল্লামা সাঈদীকে কারাগারে রেখেছেন, তিনি যে এই অপকর্মের শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে সে পাবে। সুতরাং আমরা সাক্ষীর ওই প্রতিহিংসা রাজনীতি করতে যাইনি। আমরা এখনো ভালোবাসার কথা বলি, এখনো কাছে আসার কথা বলি, এখনো কাছে যাওয়ার কথাই বলি। আসুন, যা হয়েছে অতীত ভুলে গিয়ে আমরা দেশটাকে নতুন করে সাজাই। এই দেশটাকে যদি আমরা সাজিয়ে দিতে না পারি, তাহলে চিন্তা করে দেখুন, আপনার আমার যে সন্তানেরা, এই যে আজকে এই যে আমার কলিজার টুকরা সন্তানরা আমাদের সামনে আসছে, আমাকে ফুল দিল, অত্যন্ত ভালো লাগলো, কিন্তু কষ্টে বুকটা ভরে গেল। কেন? কারণ তাদের একটি স্কুল নেই, স্কুলের ড্রেস পরে এসেছি, স্কুল নেই, ক্লাস করতে হয় বাড়ির গ্যারেজে। তাহলে চিন্তা করে দেখুন, আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, তাহলে আপনার সন্তানকে এই গ্যারেজেই ক্লাস করতে হবে। আপনার সন্তানের জন্য স্কুল ভবন কখনো আসবে না। এটা অপরাধটা আপনার, অপরাধটা আমার। কারণ আমি আমার সন্তানের বা আপনি আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকাননি। আপনি তাকিয়েছেন আপনার ব্যক্তিগত স্বার্থে, আপনি তাকিয়েছেন আপনার প্রভাব বিস্তার হবে কোথায়, আপনি তাকিয়েছেন আপনি অন্য জায়গায় একটু ক্ষমতা দেখাতে পারবেন কোথায়, অথবা কেউ কেউ ভেবেছে যে ভোটের আগের দিন রাতে কিছু মাল পানি পাবো কোথায়। এই সব চিন্তার কারণে আজকে আপনার আমার সন্তান কষ্ট পাচ্ছে। এই জন্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যা কষ্ট করেছেন, আপনার সন্তানকেও সেই কষ্টের মধ্যে আপনি ফেলতে চান কিনা। যদি না ফেলতে চান, যদি দেশের কল্যাণ চান, এলাকার উন্নয়ন চান, তবে অবশ্যই
যারা দেশকে নিয়ে ভাবে, দেশের কল্যাণ করতে চায়, যারা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, মানুষকে কষ্ট দেয় না, এমন মানুষের পাশে থাকতে হবে। সম্মানিত ভাইরা, 5ই আগস্টের পর আমরা দেখেছি বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পিরোজপুরও তার বাইরে ছিল না। পিরোজপুরেও আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের কোনো বাড়িতে কোনো মন্দিরে আক্রমণ করা হয়েছে। আমার বড় 2 ভাই এখানে আছেন, নিশ্চয় তারা সাক্ষী দেবেন। 5ই আগস্টের পরে এই ঘটনা যখন শুনেছি, আমি প্রত্যেকটি মন্দিরে, প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাসায় যাওয়ার চেষ্টা করেছি। এমনকি আমি এখানেও এসেছি, গভীর রাতে আমি এখানেও এসেছি। আমার ভাই